বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান রূপ লাভ করেছিল এবং যারা দায়িত্বে ছিলেন তারা এটা বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করেছে, সেবার চেয়ে বাণিজ্যিক, এবং শত শত কোটি টাকার কাজ, হাজার কোটি টাকার কাজ নিজেরা করে সম্পদশালী হয়েছে। খুলনার প্রবেশদ্বারগুলো এমন ভাঙাচোরা, একজন মানুষ বেড়াতে আসলে তাদের ইমপ্রেশন নষ্ট হবে যে এই যদি আর খুলনা শহরে ঢোকার মুখ, তাহলে শহরের অবস্থা কী। আমরা এটাকে দ্রুত সলভ করার চেষ্টা করছি। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে STS করা দরকার। আমাদের পরিকল্পনা, আমাদের অর্থও আছে, কিন্তু আমরা নগরীর সব জায়গায় STS করতে পারছি না। যেখানে STS করতে যায় সেখানে আন্দোলন হয়। আমি দায়িত্ব নেবার আগেই কয়েকটি STS তৈরি করার ক্ষেত্রে বাধা আসার কারণে এসব STS তৈরি হয়, যার জন্য 5টি জায়গায় এখনও বর্জ্য আছে। বিগত সরকারের আমলে যে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, এটি আমাদের কাছে মনে হয়েছে যে ডিজাইনগুলো সঠিক ছিল না। আমরা কোনো ফুটপাতে হকারদের বসতে দেবো না। আমরা ওদের হলিডে মার্কেট করব, বন্ধের দিনে মার্কেট করব, কিংবা দিনের যে সমস্ত অফিস হওয়ার পরে যে রাস্তাগুলো চলাচল কম থাকে সেই সমস্ত রাস্তা আমরা ব্লক করে দিই, ওদিকে বসার ব্যবস্থা করি। খুলনা সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে খুলনা শহরের বর্ষাকালের জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, পয়নালী, গার্বেজ ব্যবস্থাপনা, বসত নিধন, এবং এটি ক্লিন সিটি করার জন্য যে ধরনের পদক্ষেপ দরকার, সেই পদক্ষেপগুলো নিয়ে আমরা মূলত কাজ করছি। এছাড়া নগরীর রাস্তাঘাটের ভাঙাচোরা রাস্তাঘাট, এগুলিকে রিপেয়ার করে চলাচলের জন্য গড়ে তোলা, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও যেগুলি আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে সিজনাল রোগ, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এটিকে দমনের ক্ষেত্রে মশক নিধন কার্যক্রম, এটি আমাদের আরেকটি চ্যালেঞ্জ। এবং এছাড়াও আমাদের আরও চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে, যেমন শহরে যানজট নিরসন, এবং আমাদের যে সমস্ত রাস্তাঘাটে যারা ব্যবসা করছেন, বিশেষ করে ফুটপাত ব্যবসায়ীদের সরিয়ে শহরটাকে বাধাহীন করা, চলাচলের সুযোগ করা। এরপরে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে যে শহরের মানুষের জন্য বিনোদন, শিশুদের জন্য শিশু পার্ক, মহিলাদের জন্য মহিলা পার্ক, এবং গার্ডেন, বাগান তৈরি করা। এছাড়াও এই শহরে অনেক কিছুই নেই, যেমন চিড়িয়াখানা নেই, যেমন এখানে আমাদের শহরের বিজ্ঞান প্রযুক্তির যে উৎকর্ষ সাধন হয়েছে সেই বিষয়ে কোনো স্থাপনা নেই। আমরা যে বিষয়গুলো নিয়ে আরও কাজ করছি সেগুলো হচ্ছে যে আমাদের রাস্তাঘাটকে আরও সম্প্রসারণ, প্রশস্তকরণ করা, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের শহরের ঢোকার মুখের যে ভাঙাচোরা রাস্তা এবং যে সমস্ত ব্রিজ কালভার্ট এখনো তৈরি হয় নাই, সেগুলোকে তৈরি করেই শহরকে একটি সুন্দর পরিবেশ রচনা করা। খুলনা শহর একসময় শিল্প বন্দর নগরী ছিল। শিল্প না থাকার কারণে এখন এটিকে ট্যুরিজম শহরের রূপ দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ পদ্মা ব্রিজ হওয়ার পরে যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে প্রতিদিনই বন্ধের সময় দেশের বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট আসছে। আমরা তাদের জন্য একটা ট্যুরিজম শহর গড়ার জন্য আমরা কাজ করছি। আমাদের যেটি দরকার সেটি এখন হচ্ছে যে একদিকে যুবকদের এমপ্লয়মেন্ট ব্যবস্থা করা, বন্ধকৃত শিল্প কারখানা চালু করা, আর চালু না আগে করতে পারলে ওখানে আরেকটি শিল্প প্রতিষ্ঠা করা, এবং শহরের মানুষদেরকে এই শহরে ধরে রাখার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে এমপ্লয়মেন্টের ব্যবস্থা, এবং শিক্ষা সম্প্রসারণ দরকার। সংস্কৃতির বন্ধত্ব দূর করে একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ রচনা করা।
এবং এর পরে যেগুলি আছে সেগুলো হচ্ছে খেলাধুলা। আমাদের মাঠের অভাব, আমাদের মৌসুমি যে সমস্ত ক্রিকেট, ফুটবল, আরও অন্যান্য খেলা যেগুলি বিগত সরকার আমাদের বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার চালু করা। এবং এইসব বিষয়ই যদি আমরা করতে পারি তাহলে একটি সুন্দর শহর আমরা নগরবাসীকে উপহার দিতে পারি। আমরা সেই লক্ষ্যেই মূলত কাজ করছি। আচ্ছা, তো এটা স্পেসিফিকভাবে বলি, যেমন ধরেন নগরীতে যে পার্কের যে ব্যবস্থাটা মানে যেগুলো আছে সেগুলো তো কিন্তু অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনা, পরিবেশ সেগুলো তো রয়েছে। এই ক্ষেত্রে নতুন কোনো পার্কের আপনারা ব্যবস্থা করবেন কিনা? আর এই যে বর্জ্য ব্যবস্থাপনার যে দুর্বলতা শহরে দেখতে পাচ্ছি যে যতটুকু ময়লাগুলো ফেলে দেওয়া, বিশেষ করে আবাসিক যারা বাসিন্দারা তারা ময়লাগুলো সরাসরি সড়কে ফেলা বা ড্রেনে ফেলা, এই ক্ষেত্রে কিন্তু কোনো সিটি কর্পোরেশনের কোনো ব্যবস্থা নেই বা কোনো পানিশমেন্ট বা জরিমানার কোনো ব্যবস্থা নেই, বা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ক্যাম্পেইন করা দরকার, নগরবাসীকে উদ্বুদ্ধ করা দরকার যে আপনার ময়লাগুলো সড়কে বা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন, সেখান থেকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনাটা কিন্তু দুর্বল। সেক্ষেত্রে আমরা কোনো নতুন পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের পদক্ষেপ আছে। আমরা একটা নতুন সংবাদ নগরবাসীকে দিতে চাই। আমরা একটা বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করছি। সিটি কর্পোরেশন, এলজিডি যৌথ ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে, আগামী নভেম্বরে চালু হবে। এবং সেই রিসাইক্লিং প্ল্যান্টের জন্য প্রয়োজন 350 টন বর্জ্য প্রত্যেক দিন। এবং এই বর্জ্য দিয়ে তেল বেরোবে, গ্যাস বেরোবে, সার বেরোবে। এমন একটি সুন্দর প্রজেক্ট আমরা চালু করতে যাচ্ছি। এবং এই বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টকে কেন্দ্র করে আমরা শহরে নতুন করে একটি বর্জ্য ব্যবস্থাপনা কাজ আমরা কাঠামো নির্মাণে শুরু করেছি। আমাদের সাথে কয়েকটি সংস্থা তারা কাজ করছে। আমরা খুব তাড়াতাড়ি মানে আগামী নভেম্বরকে সামনে রেখেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। আমরা এখন দিনের বেলা বর্জ্য অপসারণ করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে আমরা বিকাল থেকে রাতের মধ্যে বর্জ্য অপসারণ করি, যাতে করে কিচেন বর্জ্যটা না পচে। দুপুরে খাবার দাবার নগরবাসীর তাদের দুপুরের খাবার দাবারের পরেই তাদের কাছ থেকে আমরা তাদের বর্জ্যগুলো আমরা নিয়ে নেব এবং রাতের মধ্যে এগুলো আমরা আমাদের ডাম্পিং স্টেশনে পৌঁছে। এবং এটি আমাদের বড় চ্যালেঞ্জের জন্য যে আমাদের শহরে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি থেকে বর্জ্য ব্যবস্থাপনাটা সুন্দর। আমাদের সেকেন্ডারি যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা শহরে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে STS করা দরকার। আমাদের পরিকল্পনা, আমাদের অর্থও আছে, কিন্তু আমরা নগরী সব জায়গায় STS করতে পারছি না। যেখানে STS করতে যায় সেখানে আন্দোলন হয়। আমি দায়িত্ব নেবার আগেই কয়েকটি STS তৈরি করার ক্ষেত্রে বাধা আসার কারণে এসব STS তৈরি হয়, যার জন্য 5টি জায়গায় এখনও বর্জ্য আছে। বাকি সারা শহরের বর্জ্য কিন্তু আমরা সেকেন্ডারি ডাম্পিং স্টেশন যেটা ম্যানেজমেন্ট সেখানে আমরা নিয়ে যাওয়ার কাজ শুরু করেছি। যে একটা বিষয় বলুন তো, সেটা হচ্ছে যে জলবদ্ধতা ধরেন নিরসনের জন্য যে বিগত দিনে যে সমস্ত পরিকল্পনা করা হয়েছিল সেগুলোর কি ইম্প্যাক্ট কতখানি? প্লাস এখন যে ধরেন একটা বর্ষা মৌসুমে একটু ভারী বৃষ্টি হলেই জলবদ্ধ হয়ে যাচ্ছে, সেই পানি নিঃসরণের ক্ষেত্রে কি কি বাধাগুলো আপনি মনে করছেন? ড্রেনের সমস্যাগুলো কি, যে খালগুলো দখলগুলো হয়ে গেছিল সেগুলোর কি অবস্থা, সেগুলো নতুন করে খনন করার কোনো ব্যবস্থা আছে কিনা? অর্থাৎ এই জলবদ্ধতা নিরসনের জন্য আপনি ইমিডিয়েট কি কি প্রোগ্রামগুলো নিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা জলবদ্ধতা নিরসনের জন্য আমরা বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছি। বিগত সরকারের আমলে যে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, এটি আমাদের কাছে মনে হয়েছে যে ডিজাইনগুলো সঠিক ছিল না। প্রথমত রাস্তা উঁচু করা, তারপর ড্রেন উঁচু করা, ফুটপাথ উঁচু করা এবং বসত বাড়িগুলো নিচে চলে যাওয়া। এখন যেটি হয়েছে, নগরীর বেশিরভাগ বাড়ি নিচতলা প্লাবিত হচ্ছে, ড্রেনের পানি সেখানে ঢুকছে এবং এটি নগরবাসীর জন্য এটা একটা বড় সমস্যার কারণ। আমরা যেটা মনে করি এখন যে আমাদের প্রথম কাজই হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থাকে সহজ করা, আউটলেটগুলোকে ওপেন করা। যেসব জায়গাতে শহরে পানি নেমে যায় সেগুলি বন্ধ ছিল,
আমরা গত কয়েক মাসে এইসব জায়গা ভিজিট করেছি এবং এই সমস্ত 2 কিলোমিটার ড্রেন, পরে 5 কিলোমিটার খাল হচ্ছে জেলার মধ্যে। আমরা এগুলো সব বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি এবং বেশিরভাগ খালি আমরা মাটি তুলে ফেলেছি, যার জন্য পরবর্তী বৃষ্টিতে আমাদের কিন্তু নগরীর একটা জায়গা বাদে বাকি কোনো জায়গা ডুবে নেই, দ্রুত পানি নেমে গেছে। এটাই হচ্ছে মূল কাজ, যে আউটলেটগুলো ঠিক করা। পানি যদি বেরোনোর পথটা আপনি সঠিক রাখেন তাহলে কিন্তু সমস্যা হবে না। আরেকটা হচ্ছে যে আমরা রূপসায় একটা পাম্প হাউস করার করেছি। আমি দায়িত্ব নেওয়ার আগে 5 বারই টেন্ডার হয়েছে, 2.5 বছর খালি টেন্ডার প্রক্রিয়ায় হয়েছে, যার জন্য রূপসা অঞ্চলের 5টি ওয়ার্ডের পানি নামছে না। ওখানে আমরা অস্থায়ীভাবে একটা পাম্প স্থাপন করেছি এবং এরপরে যেটি হবে, মূল পাম্পটি হাউস যখন হবে, আমরা দ্রুত টেন্ডার করেছি, খুব তাড়াতাড়ি আমরা কার্য দেওয়ার ব্যবস্থা করছি। এটা যদি আমরা করতে পারি, শহরের 5টি ওয়ার্ডের পানি সহজে নদী। এছাড়াও আমাদের আরেকটি জিনিস হচ্ছে যে ভৈরব নদকে পুনরুদ্ধার করতে হবে, কারণ এর বেডটা খুব উঁচু হয়ে গেছে। এটাকে আবার একটু কেটে ঠিক করতে হবে। আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আচ্ছা, এটা বলেন যে বলি যানজট মুক্ত করার জন্য আপনার যে যত্র যে অটোরিকশার যে ভয়াবহ বিস্তার প্লাস ফুটপাথ দখল সব মিলিয়ে এখন কিন্তু বেশ নগরে এটা যানজট, সহজে হাঁটাচলা, পথে হাঁটাচলা, যানবাহন চলাচলের ভোগান্তি, এই বিষয়গুলো আপনি কি করবেন? হ্যাঁ, এটা আমরা জুন মাসে মিটিং করেছি যে আমরা যানজট নিরসন এবং ফুটপাতের সমস্যা নিরসনে আমাদের গৃহীত পদক্ষেপ সেগুলো নিয়েছি। আমরা খুলনা শহরে আমরা 10,000 যে ইজি বাইকের লাইসেন্স দিয়েছিলাম, সেটিকে আমরা ঠিক রেখে বাকি ইজি বাইক যারা শহরের বাইরে থেকে আসে, এগুলো আমরা শহরের 8টি পয়েন্টে আমরা আটকিয়ে দেবো, যাতে করে এই ইজি বাইকগুলো ঢুকতে না পারে। আর লাইসেন্সবিহীন ইজি বাইকগুলো আমরা তুলে নেব, তাহলেই শহরটা হালকা হয়ে যাবে। এবং এর পাশাপাশি আমরা ফুটপাথ হকারদের জন্য নানান কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা কোনো ফুটপাথে হকারদের আর বসতে দেবো না। আমরা ওদের হলিডে মার্কেট করব, বন্ধের দিনে মার্কেট করব, কিংবা দিনের যে সমস্ত অফিস হওয়ার পরে যে রাস্তাগুলো চলাচল কম থাকে, সেই সমস্ত রাস্তা আমরা ব্লক করে দিয়ে ওদেরকে বসার ব্যবস্থা করব। আমরা এমন একটা রুটিন করবো যাতে করে তারাও ক্ষতিগ্রস্ত হবে না এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হবে, এমন একটি প্রক্রিয়া। একটা যে নগরের যে দূষণ, ধরেন দূষণ নানাভাবে আছে, অর্থাৎ ধরেন শুধুমাত্র গাড়ির কালো ধোয়া সেটা ধুলোবালি, নানা ধরনের বর্জ্য ব্যবস্থাপনা, অসঙ্গতির কারণে বর্জ্য ব্যবস্থা খুলবে না, দূষণ হয়। সেই ক্ষেত্রে আমরা কি করবেন? সড়কগুলোর যে এখনো দুরবস্থা, সড়কগুলো সংস্কারের ব্যাপারে আমাদের দ্রুত কোনো কার্যক্রম চলছে কিনা, নতুন সড়ক করার ক্ষেত্রে আমাদের প্রকল্প আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন আমাদের দায়িত্ব দিয়েই উনি কতগুলো কাজগুলোকে প্রায়োরিটি ভিত্তিক করতে বলেছেন। তার মধ্যে প্রধান ছিল যে ধুলামুক্ত শহর, আবর্জনা মুক্ত শহর, মশক মুক্ত শহর এবং গ্রিন এবং ক্লিন সিটি করার জন্য স্লোগান ছিল। আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্বাচনী অঙ্গীকার সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আমাদের যেটি দরকার সেটি হচ্ছে যে একটা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে এবং একটি সবুজ শহর করতে আমরা মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনে আমাদের 7 জন কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তারা এসে একটা পাওয়ার পয়েন্টে আমরা দেখেছি রাজশাহী ম্যানেজমেন্টে কেমন, এবং সেভাবে আমরা তার চেয়ে তো ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আপনি সরকারের কাছ থেকে যে পর্যাপ্ত অর্থ পাওয়ার ক্ষেত্রে আপনি কতখানি আশাবাদী? এই যে প্রকল্প করতে গেলে আপনার হিউজ মানি লাগবে। সিটি কর্পোরেশনের নানা ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য যে অর্থ বরাদ্দ, সেটা কি আপনি কতখানি আনতে পারবেন বা সরকার আপনার কতখানি সাপোর্ট করবে? না, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, উনি দায়িত্ব দিয়ে বলেছেন নিজে আগে জানুন শহরের মানুষের সমস্যা কী, তারপর আমাকে জানান, আমি খুলনার মানুষের জন্য যা যা প্রয়োজন তাই করব। মাঝে আমরা ওনার সাথে দেখা করেছিলাম। আমরা কতগুলো পার্ক, নব থিয়েটার, তারপরে আপনার এই যে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসস্থল তৈরি করা, হাইরাইজ বিল্ডিং করা, জিয়া হল নির্মাণ এবং এই সমস্ত কাজ কিন্তু আমরা তার কাছে তুলে দিয়েছি।
নগর থিয়েটারটা বন্ধ করে দেওয়া দরকার, ওটা তো নাম চেঞ্জ করে দিত, সমস্যা নেই। না, আমরা এটাকে আবার চালু করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। হ্যাঁ, এগুলো আমরা করবো। আপনার যে একটা শহরের যে আধুনিকায়ন, তার শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। যদি এই সমস্ত প্রকল্পগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো নগরের যে কর্মসংস্থান বলেন, প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার যে এটা ব্যবস্থা, সেটাও তো ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এবং এই যে আমাদের শিশুরা, আমাদের যুবকরা আজকের এই যে আইটির যে উৎকর্ষ সাধন, তারা দেখতে চায়, সারা পৃথিবীকে দেখতে চায় ঘরে বসে কিংবা শহরে বসে, এবং এই বিনোদনের ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা সেই জন্যই বলেছি যে নব থিয়েটারটা আমাদের শহরে প্রয়োজন। আমরা এখানে টেক্সটাইল মিলের বিশাল একটা জায়গা পড়ে আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রস্তাবটাই দিয়েছি, এই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক। প্রয়োজনে এটি আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্প ছিল, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়কে দিয়ে নব থিয়েটার আয়োজন করা, এটা আমরা করেছি। এবং আমরা আরো শিশু পার্ক, শহরের যত ফাঁকা জায়গা আছে এগুলি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে জায়গা আছে এই সাথে শিশু পার্ক বলে দেন যে যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ড, তারপর ধরেন খেলাধুলার যে স্কুইজ হয়ে যাওয়া, সংযুক্ত হয়ে যাওয়া, মাঠের অভাব, এইটা তো যদি না বৃদ্ধি পায়, সিটি কর্পোরেশনে যদি পর্যাপ্ত খেলার মাঠ, পর্যাপ্ত সাংস্কৃতিক কেন্দ্র যদি গড়ে না ওঠে, তাহলে সেই শহরের যে কি বলবো আধুনিক মান বা তার যে সাংস্কৃতিক বিকাশ, তার যে গঠনটা থেমে যায়। ফলে এক্ষেত্রে আপনার কি ভূমিকা? আমরা খুলনাটা কালচারাল সেন্টার করতে চাই। আমি সামনে খুলনার বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে আমরা বলেছি, বলেছি, সাংস্কৃতিক কর্মীরা আমার কাছে এসেছিল, তারা চায় যে খুলনাটা কালচারাল সেন্টার মূল শহরে। আমাদের আরো প্রতিষ্ঠান আছে, জেলা শিল্পকলা একাডেমি আছে, কিন্তু সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে হ্যাঁ এই জন্য শহরের মূল জায়গায় একটা সুন্দর স্থাপনা দরকার। আমরা এটাকে চেষ্টা করছি, এটাকে সুন্দর করে করার। আমরা এখানে আমাদের ধর্মসভায় একটা পার্ক আছে, এটা হ্যাঁ গোলগুলি পার্ক, এটাকে আমরা চিন্তা করছি যে এটাকে একটু সুন্দর করে তৈরি করা, যে এখানেই শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চা হতে পারে, এমন একটি জায়গা তৈরি করা। একটা বলেন, নগরের যে উন্নয়নে ধরেন এখানে তো সমন্বিত দরকার, সমন্বিত প্রতিষ্ঠান, যেমন ধরেন কেডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং পিডব্লিউডি সব মিলিয়ে, সেই ক্ষেত্রে এই যে উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় করার ক্ষেত্রে কোনো আপনি প্রতিবন্ধকতা মনে করেন কিনা? এইটা কতখানি আপনি তাদেরকে সমন্বয় করতে পারবেন, সেটা আপনি কিভাবে? আমাদের সরকার থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে, খুলনার যত প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে আমাদের সাধারণ সভার সদস্য, সাধারণ কমিটির সদস্য। আমরা প্রতি মাসে একটা করে বৈঠক করি, সেখানে প্রত্যেকটি যেমন কিডিএ, ওয়াসা, জেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগ, সবাই প্রধানরা সব এই কমিটির মেম্বার। আমরা তাদেরকে নিয়ে বৈঠক করেই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা গ্রহণ করি, এবং স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে দিয়ে সকলের মত নিয়েই খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা করার চেষ্টা করছি। এবং তাদের অভিমত হচ্ছে এইভাবে যদি চলে খুলনা সিটি কর্পোরেশন, তাহলে বিগত দিনের যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, বলছিলাম যে বিগত দিনে কিন্তু কেডিএ কেসিসির মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব ছিল, এখন নাই। কেডিএর উন্নয়নের কেডিও নানা ধরনের বাধা সৃষ্টি করতো, সেইখানে এখন যে পরবর্তী পরিস্থিতিতে এই বাধাগুলো আছে, আর থাকবে কিনা? না, এই থাকার আর সুযোগ নেই, কারণ সিটি কর্পোরেশন তো যেমন ধরেন খুলনা শহরের যে ঢোকার যে পথগুলো, বিশেষ করে শিপইয়ার্ড রোডটা, তারপরে গল্লামারি রোডের জিরো পয়েন্টের যে রাস্তাটা, বিশেষ করে বাস স্ট্যান্ডের যে রাস্তা, বাড়ির সড়কটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থা, মানুষের ভোগান্তির, যানবাহনের ভোগান্তির শেষ নেই। ফলে এটাও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মিনিমাইজ হয়নি, যদিও তাপে দিয়ে হয়েছে। ফলে এই তিনটা, একটি হচ্ছে শিপইয়ার্ড রোডটা কেডিএর প্রজেক্ট, গল্লামারি ব্রিজটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে প্রজেক্ট, আর ময়ূর নদীর পথে যে রাস্তা গিয়েছে তার অর্ধেক এলজিডির, অর্ধেক কেডিএর ছিল, কেডিএ আমাদেরকে দিয়েছে। না, সেটা উন্নয়ন হয় নাই। এটা তো মানুষের খুলনার প্রবেশদ্বারগুলো এমন ভাঙাচোরা, একজন মানুষ বেড়াতে আসলে তাদের ইমপ্রেশন নষ্ট হবে যে এই যদি আর খুলনা শহরে ঢোকার মুখ, তাহলে শহরের অবস্থা কি। আমরা এটিকে দ্রুত সলভ করার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিপইয়ার্ড রোড কেন দেরি হচ্ছে, তদন্ত কমিটি পাঠিয়েছে, তদন্ত হয়ে গেছে। আমরা
আমরা মনে করি যে তারা 14 বছর একটি রোগ শেষ করতে পারেনি, এটি আমাদের জন্য লজ্জা। এখন আপনি বলেন যে নাগরের বর্তমানে যে টোটাল আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু বেশ অবনতি হয়েছে এবং নানা ধরনের অপরাধ ঘটনা ঘটছে, বিশেষ করে খুন খারাপি, মাদক ব্যবসা প্লাস চাঁদাবাজি, এটা নিয়ে নগরবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং নানা ধরনের চাঁদাবাজির অনেকে ভয়ে বলছে না, কিন্তু এটা এক ধরনের মহামারী আকার হয়েছে। এক্ষেত্রে অ্যাজ এ নগর পিতা আপনি কতখানি ভূমিকা রাখবেন? এক্ষেত্রে আপনার প্রশাসনের কতখানি ভালো করার জন্য চেষ্টা করবেন? এটি তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের সরকার যাত্রা শুরু করার পর থেকে প্রায় 2 বছর পুলিশ খুব নিষ্ক্রিয় ছিল। সে সময় এই অপরাধ প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। আমরা ক্ষমতায় এসেছি 5 মাস, এবং এর আগে যেটি হয়েছে সেটি হচ্ছে যে মাদকের ব্যাপক প্রসার ঘটেছে, অস্ত্রের কেনা বেচা হয়েছে, সন্ত্রাসীরা যারা শহরের বাইরে ছিল তারা এই সুযোগে ফিরে এসছে, এবং এই যে পরিবর্তনের সময় আদালত সব অপরাধীকে জামিন দিয়ে দিয়েছে, এবং এটি আমাদের সবচেয়ে বড় বাধা। আমাদের পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে, এবং প্রতিদিনই গুলির শব্দ নগরবাসীকে আতঙ্কিত করে তুলেছে, এবং ব্যাপক চাঁদাবাজি হয়েছে, ব্যাপক মানে গত 1 বছরে 97টা খুন হয়েছে 1 বছরে, এবং এটি আমাদের জন্য একটা ভীতির কারণ। বন্দর শিল্পনগরীর প্রথম ব্যাপার হচ্ছে যে নিরাপত্তা, সিকিউরিটি ফার্স্ট। সিকিউরিটি না হলে কিন্তু কেউ ডেভেলপমেন্ট হবে না এবং কেউ ব্যবসা করতে আসবে না, কারণ শিল্প কলকারখানা হবে না, বিনিয়োগ হবে না। আমরা চাই কি যে একটি স্বস্তির শহর, নিরাপদ শহর, সুন্দর শহর। আমরা সেই জন্য সরকারকে লিখেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি, আমি ঢাকায় যেয়ে আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছি, তাকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে হবে, নগরবাসীকে নিরাপদ শহর দিতে হবে, তা নাহলে কিন্তু খুলনা ডেভেলপমেন্ট আটকে যাবে, এবং আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি আমাদের প্রধান বাধা। মানুষকে আপনি এই ব্যাপারে কতখানি? আমি বলেছি, অনেক তাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি, আমরা বৈঠক করেছি, আমাদের বিভিন্ন সবাই আমরা এগুলো বলেছি যে প্রথমেই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, এবং এই যে কিশোর গ্যাং এগুলোকে নির্মূল করতে হবে যে কোনো মূল্যে, এবং যে মানে মানুষ খুন করে ভয় ভীতি সঞ্চার করে মানুষের কাছে অর্থ আদায় করা, এবং এটি বন্ধ করতে, এবং এরা যেন কোনো প্রকারে রাজনৈতিক আশ্রয় না পায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা চাই যে আমাদের পলিটিক্যাল আমব্রেলার নিচে কোনো সন্ত্রাসী স্থান না পায়, এই জায়গাটা আমাদের ঠিকভাবে দেখতে হবে। শেষ প্রশ্ন, এখন বলেছেন নাগরকে আধুনিক করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে যে দুর্নীতির আগে যে আমরা শুনে আসছি নানা ধরনের দুর্নীতি সংঘটিত হচ্ছে, বিশেষ করে নানা ক্ষেত্রে, ঠিকাদারি ক্ষেত্রে বা আভ্যন্তরীণ প্রশাসনিক ক্ষেত্রে, সেই দুর্নীতির বিষয়গুলো আপনি কতখানি নিয়ন্ত্রণে রাখতে পারবেন? এটি আমার জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল। আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে এটি দুর্নীতি মুক্ত সংস্থা হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছি। বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান রূপ লাভ করেছিল, এবং যারা দায়িত্বে ছিলেন তারা এটা বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করেছে, সেবার চেয়ে বাণিজ্যিক, এবং শত শত কোটি টাকার কাজ, হাজার কোটি টাকার কাজ নিজেরা করে সম্পদশালী হয়েছেন, নগরবাসী দুর্ভোগ মধ্যে রয়েছে। আমি যে দায়িত্ব প্রাপ্ত হই সেটা বলছি যে স্বচ্ছতা জবাব দিতে হবে, এবং দুর্নীতিমুক্ত সিচুয়েশন আমরা জঙ্গলবাসী উপহার দেবো। এখানে যারা আসবেন তাদের কাজ করে ফিরে যাবেন, এবং কেউ কোনো মানে আগের মতো করে দুর্ব্যবহারের শিকার হবেন না। সবাইকে আমরা এখানে আনি, যারা আসেন তাদেরকে আপ্যায়ন করি এবং তাদের কাজটা দ্রুত করে দিই। এই জন্য নগরবাসী খুশি হয়েছে। গত 4 মাসে নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর আগে যে সমস্ত বিষয়, বিশেষ করে কর নির্ধারণ, এবং এটি একটা বড় ধরনের প্রবলেম ছিল, এবং এই যে মানুষকে হয়রানি করা, রাজনৈতিকভাবে মানুষকে নানাভাবে হেনস্থা করা, এগুলি আমরা বন্ধ করে দিয়েছি। আমরা একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা। এই ক্ষেত্রে কি আপনি আপনার প্রতিষ্ঠানে ডিজিটালাইজ করেছেন কিনা? আর নতুন কোনো অ্যাপ তৈরি করবেন কিনা? নগরবাসীর সুবিধার জন্য নতুন অ্যাপ করার মাধ্যমে সেবার মানটা বাড়ানো যায় কিনা সেই আমরা শুনে খুশি হবেন। আমরা একটা প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ডিজিটালাইজ করব সব, এবং অ্যাপ চালু করব, এবং সব কিছুই
থাকবে মানুষের জানার মধ্যে। একটি চাপ দিলেই সব জানতে পারবে সিটি কর্পোরেশনের কোথায় কি আছে। এবং জনগণ মানে সিটি কর্পোরেশন না এসেও বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে অনলাইনে তার সেবাটা পেতে বুঝতে পারে। পারে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু, যেমন আমাদের ট্যাক্সগুলো কিন্তু এখন সবাই বাড়ি বসে দিতে পারে, আমরা সেইভাবে চালু করেছি। এবং আমরা আরও আরও বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছি যাতে করে আমাদের সব কিছুই মানে যেমন একটা জায়গায় একটা সমস্যা হয়েছে নগরবাসী সাথে সাথে জানতে পারবেন এবং সাথে সাথে আমরা সেটা সলভ করবো, এমন একটি জায়গা আমরা তৈরি করছি। লাস্ট প্রশ্নটা নগরবাসীর প্রতি আপনারা একটা মেসেজ দেন যেটাকে নগরের উন্নয়নে নগরবাসীর যে ভূমিকা শুধুমাত্র সিটি কর্পোরেশন একীভূত নয়, নাগরিকদের দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে একটা মেসেজ আপনি। হ্যাঁ, আমরা চাই খুলনা সিটি কর্পোরেশন 10 থেকে 12 লক্ষ মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই নগরবাসী এগিয়ে আসতে, কারণ নগরবাসী সহায়তা না করে তারা আমরা বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারবো না, আমরা শহরকে ধুলামুক্ত করতে পারবো না, আবর্জনা মুক্ত করতে পারবো না, মশক মুক্ত করতে পারবো না এবং ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না। এই জন্য নগরবাসী আমাদের পাশে থাকবেন, যেমন আমরা সবুজ শহর, একটি সুন্দর শহর, একটি ডিজিটাল শহর আমরা করতে চাই। সেক্ষেত্রে নগরবাসী পাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই নগরকে সেই জায়গায় উন্নত করতে পারবো, এটা আধুনিক শহর হিসেবে। ধন্যবাদ।